যাদেরকে হটিয়ে ক্ষমতার স্বাদ পাওয়া তাদেরই সেই ঘৃণ্য পথে কি হাঁটছে বর্তমান সরকার? 17 বছরের ফ্যাসিবাদ কি তবে নতুন মুখোশে ফিরে এলো? একদিকে আন্তর্জাতিক সব মিত্রদের হারিয়ে দিশেহারা তারেক সরকার, অন্যদিকে জনগণের কণ্ঠরোধ করতে মধ্যরাতের গ্রেফতারি আতঙ্ক। জ্বালানি সংকটে দেশ যখন অন্ধকারে ডুবছে, তখন সমাধানের বদলে কেন শুরু হলো পুরনো সেই দমনের রাজনীতি? কতদিন টিকবে এই মিত্রহীন সরকার? কতটুকু সম্ভব হবে বর্তমান তারেক সরকারের আগামী 6 মাসও টিকে থাকা? কারণ এই মুহূর্তে আমরা বাংলাদেশ সরকারকে দেখছি একটি আন্তর্জাতিক মিত্রহীন দেশ, যাকে না ইরান সহযোগিতা করছে, না মধ্যপ্রাচ্য থেকে সহযোগিতা পাচ্ছে, না চীন থেকে, না ইন্ডিয়া থেকে তারা কোনো সহায়তা পাচ্ছে। আর এমন ব্যর্থতার মাঝে সরকারের সমালোচনায় করা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াতের নারী কর্মীকে গ্রেফতার। একদিকে সরকারের শুরুতেই নানান ব্যর্থতা, অন্যদিকে সেই ব্যর্থতার সমালোচনা করলেই কণ্ঠস্বর দমিয়ে দেওয়ার জন্য সেই 17 বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার ঘৃণ্য ও ভয়ঙ্কর কৌশলের অনুসরণ। দর্শক, অনুমেয় হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে। আর এই অবনতির দিকটা ঠিক কেমন হবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের পরিস্থিতি কি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? বিশেষ করে জ্বালানি সংকট, এটাই এখন সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। সরকার বলছে পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু বাস্তব চিত্র যেন ভিন্ন কথা বলছে। দেশের বিভিন্ন জেলায় তেল পাম্পগুলোতে লম্বা লাইন, মোটরসাইকেল থেকে শুরু করে বাস, ট্রাক সবই দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। মহাসড়ক পর্যন্ত দখল হয়ে যাচ্ছে গাড়ির সারিতে। প্রশ্নটা এখানেই, যদি সংকট না থাকে তাহলে মানুষ জ্বালানি পাচ্ছে না কেন? সবচেয়ে বেশি বিপদে পড়েছেন সাধারণ চালকরা। অনেকে মাঝপথে আটকে যাচ্ছেন, কেউ গাড়ি ফেলে ফিরতে বাধ্য হচ্ছেন, আবার কেউ ভবিষ্যতের আশঙ্কায় গাড়িতে তেল ভরে রেখে দিচ্ছেন, কিন্তু রাস্তায় নামাচ্ছেন না। ফলে রাস্তায় গাড়ির সংখ্যা কমে গেছে, আর বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ। তাহলে সত্যটা কি? সংকট নেই, নাকি বাস্তবতা আড়াল করা হচ্ছে? এখন বড় প্রশ্ন, এই জ্বালানি সংকট কবে শেষ হবে? সরকার কি আদৌ এই পরিস্থিতি সামাল দিতে পারবে? সংকটের মূল কারণটা কোথায়? বর্তমানে বিশ্ব পরিস্থিতিও কিন্তু বেশ অস্থির। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই শক্তিগুলোর মধ্যে চলমান উত্তেজনা পুরো জ্বালানি বাজারকে প্রভাবিত করছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ একটি জায়গা হলো হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। এই পথে যদি কোনো বাধা তৈরি হয়, তাহলে তার প্রভাব পড়ে সারা বিশ্বের উপর, বাংলাদেশও তার বাইরে না। শোনা যাচ্ছে এই পথে জাহাজ চলাচল সীমিত হয়ে গেছে, যার কারণে তেল সরবরাহেও চাপ তৈরি হয়েছে। তবে ইরান বলেছে বাংলাদেশ ও ভারতের মতো কিছু দেশ নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তেল আনতে পারবে। তাহলে প্রশ্ন থেকেই যায়, সমস্যাটা আসলে কোথায়? সরবরাহে নাকি ব্যবস্থাপনায়? এই সংকট শুধু বাংলাদেশেই নয়, একই চিত্র দেখা যাচ্ছে ভারতেও। সেখানেও মানুষ সরকারকে নিয়ে সমালোচনা শুরু করেছে, কারণ আন্তর্জাতিকভাবে তেল সংগ্রহে দুর্বলতা দেখা যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও সমস্যাটা আরও জটিল। আমরা অনেকটা নির্ভর করি ভারতের উপর, যেখান থেকে রাশিয়ার তেল এনে রিফাইন করে আমাদের দেওয়া হয়। এতে আগে একটা সুবিধার কথা বলা হয়েছিল, একসঙ্গে বড় পরিমাণে তেল আনলে খরচ কম পড়ে। কিন্তু এখন বাস্তবে দেখা যাচ্ছে এই নির্ভরশীলতাই বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। কারণ ভারত নিজেই যদি তেল সংকটে পড়ে, তাহলে তার প্রভাব সরাসরি পড়ে বাংলাদেশের উপর। অন্যদিকে বাংলাদেশের নিজস্ব রিফাইনারি সক্ষমতা এখনো খুব সীমিত, ফলে আমরা সরাসরি তেল এনে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারছি না। এখন প্রশ্ন হচ্ছে, সমস্যাটা শুধু বৈশ্বিক পরিস্থিতি নাকি আমাদের ব্যবস্থাপনার দুর্বলতা? আরও একটি বিষয় উঠে আসছে, ইরান থেকে তেল আনার জন্য বাংলাদেশ কয়েকটি আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেগুলোর কিছুতেই অসঙ্গতি পাওয়া গেছে। যদি সেটি সত্য হয়, তাহলে সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা থেকেই যায়। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে ভুল স্বীকার করতেও বাধ্য হয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে ইরানে পাঠানো কিছু গুরুত্বপূর্ণ চিঠি তাদের পক্ষ থেকে সঠিকভাবে যায়নি, বা সেখানে ভুল ছিল। এমনকি কে এই ভুল করেছে সেটিও স্পষ্ট নয়। ফলে এই প্রক্রিয়াগুলো গ্রহণ করা হয়নি, আর বাংলাদেশে তেল আসার পথও আটকে গেছে। একদিকে সংকট মোকাবেলা করতে গিয়ে সরকার নিজেই এখন চাপে, ভেতর থেকেই সমালোচনা বাড়ছে, কারণ এই সংকটের ভুক্তভোগী সাধারণ মানুষ। যে মানুষটা প্রতিদিন মোটরসাইকেলে করে অফিস যায়, বাচ্চাকে স্কুলে নিয়ে যায়, তার পুরো জীবনটাই নির্ভর করে এই জ্বালানির উপর, কিন্তু এখন সেই গাড়িটাই রাস্তায় নামাতে পারছে না। এই বাস্তবতা সবচেয়ে বড় সংকেত দিচ্ছে সংকটটা কতটা গভীর। বর্তমান পরিস্থিতি কতটা
কতটা ভয়াবহ সেটা বোঝা যাচ্ছে মানুষের অভিজ্ঞতা থেকেই। কেউ বলছে 4 ঘন্টা, কেউ 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছে না। এমনকি 24 ঘন্টা পরেও অনেককে খালি হাতে ফিরতে হচ্ছে। কারো কারো ক্ষেত্রে 2-3 দিনেও তেল মিলছে না। ফলে জ্বালানি পাওয়া এখন একেবারেই অনিশ্চিত হয়ে গেছে। এখন প্রশ্ন উঠেছে, এই অবস্থায় সরকার কিভাবে পরিস্থিতি সামাল দেবে? আরেকটি বড় সমস্যা হলো আমাদের নীতিগত দুর্বলতা। বিশেষ করে ভারতের উপর অতিরিক্ত নির্ভরশীলতা আমাদের সিদ্ধান্ত গ্রহণকে সীমিত করে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি বাংলাদেশ নিজস্ব পাইপলাইন তৈরি করে সরাসরি তেল আনার ব্যবস্থা করত, তাহলে আজকের এই সংকট অনেকটাই এড়ানো যেত। কারণ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক তেল এখন সরাসরি আসতে পারছে না। অন্যদিকে সমুদ্রপথে আসা তেলের জাহাজগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, কখনো 3 থেকে 4 মাস পর্যন্ত, যা পুরো সরবরাহ ব্যবস্থাটাকে আরো ধীর করে দিচ্ছে। সব মিলিয়ে সমস্যাটা শুধু তেলের নয়, পরিকল্পনা ও ব্যবস্থাপনারও। কারণ বাংলাদেশে তেল মজুদের যে জায়গাগুলো আছে সেই কন্টেনারগুলো বড় নয়, এতটা বড় নয় যে 1 বা 2টা জাহাজের তেল এনে সেখানে লোড করে রাখতে পারে, কিংবা আমাদের যতটুকু দরকার বাংলাদেশের ততটুকু তেল এনে রাখতে পারে। ফলে এটা খালি হয়, আবার জাহাজ থেকে নামানো হয়, এরকম একটা পজিশন রাখা হয়েছে। যদি এটা পাইপলাইনের মাধ্যমে সরাসরি করা হতো, যে পাইপলাইনটি মূলত ভারতের প্ররোচনায় এবং বিগত সরকার করেনি, না করার ফলে যেটা হয়েছে যে এখন এই তেলের সংকটটা বাংলাদেশের তীব্র আকার ধারণ করেছে। আর বিশেষ করে বাংলাদেশের সংকট এখন শুধু জ্বালানিতে সীমাবদ্ধ নয়, রাজনৈতিক দিকেও তা স্পষ্ট হয়ে উঠেছে। অনেক বিশ্লেষকদের মতে ভারতের উপর অতিরিক্ত নির্ভরশীলতা বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করেছে। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও অগ্রগতি দেখা যাচ্ছে না। গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার প্রস্তাব উঠলেও সেটিও এখন থমকে আছে। একদিকে সংবিধান পরিবর্তনের প্রশ্নে সংস্কার আর সংশোধনী, এই দুইয়ের পার্থক্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংস্কার মানে বড় ধরনের পরিবর্তন, আর এই সংশোধনী মানে কাঠামো ঠিক রেখে কিছু পরিবর্তন, যেটা প্রায় সব সরকারই করে থাকে। সমালোচকরা বলেছেন, বর্তমান কাঠামো সরকারকে অনেক বেশি ক্ষমতা দেয়, আর সেই ক্ষমতা কমাতে কোনো সরকারই স্বেচ্ছায় এগোয় না। ফলে প্রশ্ন উঠছে, এই পরিবর্তন কি রাজনৈতিক প্রক্রিয়ায় আসবে, নাকি গণ আন্দোলনের মাধ্যমেই চাপ তৈরি করতে হবে? এদিকে বিরোধী কণ্ঠ ও আন্দোলন ঠেকাতে নানা কৌশলের অভিযোগও উঠছে। কারণ এর অংশ হিসেবে জামায়াতের একজন নারী কর্মীকে একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে ঊর্ধ্বতন নির্দেশে কোনো ধরনের আইনি প্রক্রিয়া অবলম্বন না করে শুধুমাত্র ঊর্ধ্বতন নির্দেশ এই কথা বলে একজন নারীকে রাতের বেলা গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। তারপর সেটি নিয়ে যখন তীব্র সমালোচনা হলো, তারপর তাকে জামিন দিয়েছে, যদিও দাবি ছিল যে তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে। ফেসবুকে লেখার জন্য কোনো মানুষকে যদি এই আমলে, অর্থাৎ যে ফ্যাসিবাদ ছিল আওয়ামী লীগের, যে ফ্যাসিবাদ ছিল শেখ হাসিনার, সেই ফ্যাসিবাদ এখন আবার তারেক রহমান ধারণ করছেন, তারেক রহমানের বিএনপি ধারণ করছেন, এটি মানুষ কোনোভাবেই আশা করেনি। এবং এই ঘটনা প্রকাশের মধ্য দিয়ে সরকার মূলত যে মেসেজটা মানুষকে দিতে চেষ্টা করেছে সেটি হচ্ছে যে, খবরদার, ফেসবুকে সমালোচনা করা যাবে না, সরকারের সমালোচনা করা যাবে না, তাহলে গ্রেপ্তার হতে হবে। আমরা দেখেছি এই নারীর পক্ষে অনেক মানুষ সোচ্চার হওয়াতে তাকে ছেড়ে দিয়েছে বা জামিন দিয়েছে, কিন্তু অনেককেই এখন পর্যন্ত আটকে রেখেছে এবং তাদের ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় কেউ লেখার সাহস করছে না। এই যে এখন মানুষ ভয় পাচ্ছে, ভীত হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে এই সরকারের কৌশল, এবং এই কৌশল বিগত সরকারের আমলেও ছিল। অপরদিকে আমরা এই মুহূর্তে বাংলাদেশ সরকারকে দেখছি একটি আন্তর্জাতিক মিত্রহীন দেশ, যাকে না ইরান সহযোগিতা করছে, না মধ্যপ্রাচ্য থেকে সহযোগিতা পাচ্ছে, না চীন থেকে সহযোগিতা পাচ্ছে, না ইন্ডিয়া থেকে তারা কোনো সহায়তা পাচ্ছে। চীনের কাছ থেকে সহায়তা পাচ্ছে না, কারণ ভারতের এমন সব শর্ত তারা মেনে নিয়েছে যে চীনের শর্তগুলো আর মানতে পারছে না। চীন বাংলাদেশের অর্থনৈতিক জোনে ঢুকতে চেয়েছিল, কোনোটারই সুযোগ চীনকে দিচ্ছে না বাংলাদেশ, কারণ তাতে ভারত নাখোশ হবে। এই চীনকে সহায়তা না দিলে যেটা হয়, চীন বাংলাদেশ অনেক বড় একটা ঋণ দেওয়া প্রতিষ্ঠান, যে ঋণগুলো দেওয়ার কারণে এখন তাদের সেই ঋণগুলো পরিশোধ করতে হচ্ছে। নতুন কোনো ঋণও তারা পাচ্ছে না। আর আইডিবিও বাংলাদেশকে এই মুহূর্তে কোনো ঋণ দিচ্ছে না, কারণ আগের শর্তগুলো তারা পূরণ করেনি। এমত অবস্থায় এই বাংলাদেশ সরকার আসলে কি করবে? বিশেষজ্ঞরা বলছেন, এমনকি এই বিএনপির সরকারের খোদ বিএনপি সরকারের ভেতরে ছিলেন এমন একজন রুমিন ফারহানা স্পষ্টই বলেছেন, এই সরকারের মূল টার্গেট আসছে মাল কামাবে, চলে যাবে। এখন আমাদেরও মনে হচ্ছে যে আসলে এই সরকার এসেছে কিছুদিন ক্ষমতায় থেকে মাল কামাবে, মাল কামিয়ে আবার লন্ডনে চলে যাবে।
কারণ অর্থনৈতিক সমৃদ্ধিটুকু বা যেটাকে আমরা রিজার্ভ বলি, যে রিজার্ভটুকু ছিল এই সরকার সেই রিজার্ভের কথাও অস্বীকার করছে। সিটি কর্পোরেশনে যে টাকা ছিল সেই বরাদ্দের কথাও এই সরকার অস্বীকার করছে। অর্থাৎ মাল কামানো ধান্দায় তারা আছে এবং মাল কামিয়ে তারা চলে যাবে। সরকারের ভেতর থেকেও এখন সমালোচনা শোনা যাচ্ছে। সরকারে একজন সংসদ সদস্য মনিরুল ইসলাম প্রকাশ্যে অভিযোগ করেছেন, বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে বরাদ্দের টাকা ঠিকভাবে কাজে লাগেনি, বরং অপচয় ও দুর্নীতির কারণে অনেক প্রকল্প থেমে গেছে। এতে বোঝা যাচ্ছে ভেতর থেকে আস্থার সংকট তৈরি হচ্ছে। অন্যদিকে অর্থনীতি নিয়েও শঙ্কা বাড়ছে। সামনে যদি টাকা ছাপিয়ে ব্যয় মেটানোর চেষ্টা করা হয় তাহলে মুদ্রাস্ফীতি দ্রুত বেড়ে যেতে পারে, যার প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দামে। তাই এখনই সচেতন হওয়া জরুরি। খরচে সংযম আনা, জ্বালানি ও বিদ্যুতের উপর নির্ভরতা কিছুটা কমানো এবং নিজের সক্ষমতার মধ্যে বিকল্প ব্যবস্থা গড়ে তোলা, এসব হতে পারে বাস্তব প্রস্তুতি। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আতঙ্কে হঠাৎ করে অতিরিক্ত কেনাকাটা শুরু করলে সংকট আরও দ্রুত বাড়তে পারে। সব মিলিয়ে এখন প্রয়োজন সচেতনতা, ধৈর্য এবং পরিকল্পিতভাবে পরিস্থিতি মোকাবেলা করা। মূল কাজটা হচ্ছে আপনার প্রয়োজনীয় খাদ্যপণ্য যেন আপনি উৎপাদন আপনার ধারের কাছে থাকে, উৎপাদনটা বা আপনি নিজে উৎপাদন করতে পারেন এমন একটা সিস্টেমে চলে আসা, নয়তো খুব অল্প সময়ের মধ্যে বড় ধরনের দুর্ভিক্ষ আসতে পারে দেশে। আর এই বিষয়টিকে সচেতনতার লক্ষ্যে জামায়াতের একজন নারী কর্মী তার একটি বক্তব্য ফেসবুকে শেয়ার করে। সেই জামাত কর্মী শেষ পর্যন্ত গ্রেফতার হন। সাউদা সৌমি নামের এই নারী কর্মী তিনি এই দুর্ভিক্ষের কথাটাই বলেছিলেন, যে কথাটা আসলে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে সেই দুর্ভিক্ষের হাতছানি দেখতে পাচ্ছে এবং সে আশঙ্কা প্রকাশ করায় তাকে গ্রেফতার করা হয়। এরকম স্বৈরাচারী মনোভাবের সরকার এই জুলাইয়ের অভ্যুত্থানের পর আর কখনো দেখতে হবে এটা মানুষ আশা করেনি। এটাই বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য। আর তাই বর্তমান সরকার আগামীতে কত সময় ঠিক টিকে থাকতে পারবে এটা একমাত্র সরকারের আগ্রাসী অথবা জনবান্ধব মানসিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে। কারণ বাংলাদেশের জনগণের এখন আর সেই স্বৈরাচারী হাসিনার মতো বেশি দিন জুলুম, অন্যায়, অবিচার সহ্য করার ধৈর্য নেই। দর্শক, আপনার মন্তব্য কমেন্টে লিখুন। নিয়মিত আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক দিন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।